আকাশটা সকাল থেকেই মেঘলা হয়েছিল। সারা দিন ধরে নাসিরের বাড়ির দুধেলা গাই গরুটা এক অজানা রোগে অনেক ভোগবার পর সন্ধ্যা হতেই মারা গেল। নাসির কিছুতেই সেই কষ্ট সহ্য করতে পারছিল না। তার উপর তার গিন্নি নাসরিনের এই গরুর উপর অনেক মায়া ছিল। ভ্যানে করে নাসির গরুর মৃতদেহটা নিয়ে তালতলার ভাগাড়ের কাছে চলে এলো। ওরে ধবলি, তুই যে এভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি থেকে যে কি হয়ে গেল। ওপরওয়ালা ওকে রেখে গেলাম আমি এখানে, তুমি দেখো। ভাগাড়ের পাশে গরুর মৃতদেহটা ফেলে রেখে নাসির চলে আসতে যাবে এমন সময় তালগাছটা ভীষণ নড়ে উঠল। তারপর সেই তালগাছ থেকে নামতে শুরু করলো একটা কালো অবয়ব। ভ্যানটা একপাশে দাঁড় করিয়ে অন্ধকারে দাঁড়িয়ে পড়ল নাসির। কি ব্যাপার, এই সময় তাল গাছের উপর থেকে কে নামছে? ব্যাপারটা খুব সন্দেহজনক লাগছে তো। তারপরই নাসির লক্ষ্য করল সেই কালো অবয়বটা তার মৃত গরুটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। কি ওটা কে? চোর নয় তো? আমার ধবলি শরীরটা কেটে চামড়া চুরি করবে বলে এসেছে রাতের বেলায়। এই এই কিন্তু চলে যাও বলে দিলাম, না হলে কিন্তু শেষ করে ফেলবো আমি। তখনই গরুটাকে ছেড়ে দিয়ে সেই অবয়বের লাল চোখ নাসিরের দিকে পড়ল। এরপর ভয়ে নাসিরের সারা শরীর কেঁপে গেল। ওরে বাবা রে, কি রে বাবা! না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে পালাই। উড়ে বাবা! আয়, আমার এখানে আয়। তোর গলা কামড়ে তোর তাজা রক্ত খাবো। কতদিন পশুর মরা খেয়ে আর থাকবো? আয়। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললো আমাকে। ভ্যান ফেলে রেখে দৌড়াতে দৌড়াতে এসে নাসির ঘরের মধ্যে প্রবেশ করল। নাসরিন তখন প্রচণ্ড দুঃখে ধবলির জন্য কান্নাকাটি করছিল। হঠাৎ করে তার স্বামীর এরকম উদ্ভ্রান্ত অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি হলো? কি হলোটা কি তোমার? তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? শিয়াল কুকুরে তাড়া করেছে নাকি? জিন! আমাকে জিনে তাড়া করেছে, বাঁচাও! কি পাগলের মতো বকছো বলো তো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে ধবলি মারা গেছে বলে মনটা আমার একদম ভালো নেই, তার উপর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি ভয় দেখাইনি গো, সত্যি বলছি, জিন আমাকে তাড়া করেছে। সে কি, আমাদের গ্রামে জিন কোথা থেকে এলো? এই সময় বাইরে থেকে খনা গলায় কে যেন বলে উঠল, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার হাত থেকে বেঁচে ফিরবার তোর আর কোনো উপায় নেই। আমাকে তুই দেখে ফেলেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। ও, ওই দেখো, ওই দেখো, হুমকি দিচ্ছে, তুমি শুনতে পাচ্ছ ওর গলা? আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, তুমি শুনতে পাচ্ছ কি? তোর গোটা পরিবারকে শেষ করে তালতলায় বসে চিবিয়ে চিবিয়ে তোদের মাংস খাবো। ওগো, ওগো, কি করে এলে গো তুমি? এইভাবে হুমকি দিচ্ছে কেন? কে? কে ও? কে? ও ও গিন্নি, ওই ওই ওই, আমি তোমাকে বললাম না, তুমি আমার কথা বিশ্বাস করলে না। আমাকে দেখতে পেয়ে আমার পিছু পিছু আমার ঘর পর্যন্ত চলে এসেছে। এখন কি হবে বলো তো গিন্নি? আমি এখন কোথায় যাব গিন্নি, কোথায় যাব? এখন আমাদের কি হবে? আমাদের যে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু কোথায় পালিয়ে যাব গিন্নি? শোনো, শোনো, ভয় পেও না, মাথা ঠান্ডা রাখো। কদিন হলো আফরোজা দিদি আমাদের বাড়িতে অতিথি হয়ে যাবার জন্য বলেছে। চলো, আমরা বরং কিছুদিনের জন্য এখান থেকে পালিয়ে যাই। তারপর তারপর কি হবে? আমরা তো আবার ফিরে আসবো যদি আবার। না না, আমরা গিয়ে সব কিছু বলবো তাদেরকে। তারা যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বাঁচবো, না হলে বাঁচতে পারবো না। ঠিক আছে, তাহলে আর দেরি করব না, কালকে সকালবেলাতেই বেরিয়ে পড়ি, চলো।
প্রতিদিনের মতো আলামিন একবার করে ভোরবেলায় আব্দুলের বাড়িতে আসে তার কাছে কিছু শিক্ষা নেবার জন্য। চাচা, আমি প্রতিদিন তোমার কাছে আসছি, কিন্তু তুমি আমাকে কিছুই ঠিকমতো শিখিয়ে দিচ্ছ না। ওরে পাগল, সব হবে। তোর বয়স কত রে? জিন ভূত নিয়ে কারবার করতে অনেক বুকের জোর লাগে, অনেক সাহস লাগে। আমার কি সাহস নেই নাকি? কোথায় যেতে হবে তুমি শুধু বলো না, আমি রাতের বেলায় কবরস্থান থেকে একা ঘুরে আসতে পারবো। ওরে পাগল, খারাপ জিন তুই চোখে দেখিসনি, ওরা কোনো সুযোগ দেয় না, যে কোনো সময় তোর ক্ষতি করতে পারবে। তাহলে তুমি আমাকে দেখাও না কেন? আমি তো তোমার সাথে যেতে চেয়েছিলাম। ওই যখন মুখুর্জে বাড়িতে তুমি জিন তাড়াতে গেলে তখন তো আমি সাথে যেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিয়ে গেলে না। ওই জিন বড় ভয়ানক ছিল, তোকে যদি সাথে করে নিয়ে যেতাম তাহলে হয়তো তোর ক্ষতি হয়ে যেত, আর তোর ক্ষতি হলে তোর স্ত্রীর কাছে মুখ দেখাতাম কিভাবে? তবুও তুমি আমাকে শিখিয়ে দেবে না, তাই তো? সময় হোক রে খ্যাপা, আমি সময় হলে ঠিক তোকে সব শিখিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। তাহলে আর কি, আমি মাঠে যাই, ওদিকে আবার গিন্নি অপেক্ষা করবে, বাজার করে বাড়ি ফিরতে হবে। সময় করে যেও আমাদের বাড়ি। হ্যাঁ রে ভাই, নিশ্চয়ই যাব। সারাদিন এই বন্ধ ঘরের মধ্যে থাকতে ভালো লাগে। কেমন আছো দিদি? তোমার নেমন্তন্ন রক্ষা করতে চলে এলাম। আরে এসো এসো বোন, আমি তো ভাবতেই পারিনি তুমি এই সময় আসবে। তা দাদা কেমন আছো? আর কেমন আছি, খুব বিপদে পড়ে গেছি, তাই জন্য ঘরে থাকতে পারছি না, পালিয়ে এলাম এক প্রকার। সত্যি কথা বলতে কি। পালিয়ে এলেন মানে? কি ব্যাপার, কি হয়েছে? আর কি বলবো দিদি, কোথা থেকে যে বিপদ নেমে আসে কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, তোমরা ভেতরে এসো, আগে কিছু মুখে দাও, তারপর তোমাদের কথা শুনছি। এগুলো খেয়ে নিন দাদা, অনেক দূর থেকে এসেছেন। খাওয়া দাওয়া সব জলে চলে গেছে, কালকে সারা রাত আমরা দুজন না খেয়ে থেকেছি। আমাদের যে কি অবস্থা হচ্ছে আমরাই জানি। কি ব্যাপার বলো তো, আমাকে একটু খুলে বলবে? আমাদের বাড়িতে জিনের উপদ্রব শুরু হয়েছে, রাতের বেলায় বাস করতে দিচ্ছে না একদম। বলো কি, জিন? সে কি কথা? তাহলে আর বলছি কি, কালকে রাতে আমাদের এসে হুমকি দিয়ে গেছে যে আমাদের ঘরে থাকতে দেবে না, সুযোগ পেলেই মেরে ফেলবে। তাই জন্যই আমরা পালিয়ে আসতে বাধ্য হলাম। ঠিকই করেছো, তোমার দাদা জমি থেকে ফিরুক, নিশ্চয়ই একটা সমাধান করবে। আমার বিশ্বাস তোমাদের কোনো ক্ষতি হবে না। ওই জন্যই তো এসেছি। দেখো, সারা জীবন তো আর তোমাদের ঘরে থাকতে পারি না, আজকে না হয় কালকে আমাদের বাড়িতে যেতেই হবে। তখন যদি আবার এই সমস্যার সম্মুখীন হই তাহলে তার দাদা আসবে কখন? এই কতক্ষণ আগে গেছে, দেখা যাক কখন আসে। ধুর বাবা, ভালো লাগে না, সেই সকালে বেরিয়ে এখন ফিরছি। গিন্নি নিশ্চয়ই প্রচন্ড রাগ করবে। ওকে যে কি করে বোঝাই, কাজের জন্য আমাকে পাশের গ্রামে যেতে হয়েছিল। যা হোক, যা হবে হবে, যখন বাড়ি যাই বাড়ি যাই। কি ব্যাপার, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। অন্ধকারে গা মিশিয়ে কে দাঁড়িয়ে আছে এভাবে? কে কে ওখানে এভাবে দাঁড়িয়ে আছে? কে? আমি। আরে আমিটাকে? গলা শুনে তো মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। তা এখানে হঠাৎ করে দাঁড়িয়ে কি দরকার? কি রাতের বেলায় একা একা কোথায় বেরিয়েছেন? খুঁজতে বেরিয়েছি। খুঁজতে মানে? আরে কাকে খুঁজতে বেরিয়েছেন? যদি আপনি হারিয়ে গিয়ে থাকেন তাহলে আমাকে বলুন, আমি না হয় কিছু ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বাস করি না। আমি সাহায্য করব বলছি আর উনি বিশ্বাস করেন না। দেখুন, ওই সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই দেখুন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার গিন্নি আছে বাড়িতে, ওনার সঙ্গে যে কথা বলুন, যান। ওরা তোমার বাড়িতেই এসেছে। কারা এসেছে? তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও বাড়ির ভেতর চলুন। আমি ঢুকতে পারবো না। এই আপনি কে বলুন তো? আপনাকে আমার ঠিক ভালো লাগছে না। তোদের বাড়িতে যারা এসেছে তাদেরকে বার করে দে। তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না, মেরে ফেলবো তাদেরকে আমি।
চলে যাও এখান থেকে চলে যাও, একদম এখানে একদম দাঁড়াবে না। তুমি যেই হও না কেন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু তোদের ঘুম আমি কেড়ে নেব। তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না, কাউকে না। তোরা কখন এলি রে নাসির? এখানে কিছু ঘটেছে কি? না তো দাদা, আমরা তো সেই সকাল থেকে এসে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তো আসতে এত দেরি করে ফেললে। না সবই ঠিক আছে, কিন্তু কি ব্যাপার গো, তোমাকে এরকম উদ্ভ্রান্ত লাগছে কেন? কি হয়েছে কি তোমার? কিছুক্ষণ চুপচাপ আলামিন কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা নাসির, সত্যি করে বলো, তোমাদের ঘরে এখন কিছু সমস্যা চলছে তাই না? হ্যাঁ দাদা, কি কিন্তু তুমি কি ওই জানলে? কোনো জিন কি তোমাদের পেছনে লেগেছে? এ একদম ঠিক দাদা, তুমি অন্তর্যামী দাদা, তুমি আমাদেরকে উদ্ধার করো। আমি অন্তর্যামী নই, এইমাত্র সেই জিন আমাদের ঘরের বাইরে দাঁড়িয়েছিল, হয়তো তোমাদেরই ক্ষতি করতে এসেছিল। আমার সাথে কথা হতে আমাকে হুমকি দিয়ে চলে গেল। বলো কি গো, সত্যি বলছো নাকি? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। আমার সাথে এইমাত্র কথা বলি উধাও হয়ে গেল। মনে হচ্ছে কোনো কারণে ওই জিন নাসির এবং তার পরিবারের উপর প্রচণ্ড রেগে আছে। দাদা, দাদা আমাদেরকে বাঁচান, আমরা ওই কারণেই ঘর থেকে পালিয়ে এসেছি। ব্যাপারটা কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো। আমার সেই দুধেলা গাইটার কথা মনে আছে, সেটা আগের দিন মারা গেছে। বুকে ব্যথা নিয়ে মৃতদেহটাকে ফেলে আসতে গেছিলাম তালপুকুরে ভাগাড়ের কাছে, তখনই তাল গাছের ওপর থেকে ওই জিন নেমে এসে খেতে শুরু করে গাই গরুটাকে। আমি এসব দৃশ্য দেখে ফেলি। তারপর ভয়ে চিৎকার করে ওঠো, তাই তো? সেই কারণেই তোমার উপর দৃষ্টি গিয়ে পড়ে। যাক, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের কি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই দাদা? কালকে সকালে তুমি একবার আমার সাথে আব্দুল চাচার কাছে যাবে। আব্দুল চাচা যদি কিছু বিহিত করতে পারেন তবে এর উপায়। আর হ্যাঁ, ঘরের সবাইকে বলে রাখছি, কেউ যেন রাতের বেলায় একা একা বাইরে বের হবে না। গন্ধটা আমি কালকে রাতেই পেয়েছিলাম। আমিও একটু অবাক হয়েছিলাম এটা ভেবে যে হঠাৎ করে এই গ্রামে জিন কোত্থেকে এলো। মানছি এক সময় তাদের উপদ্রব ছিল, কিন্তু সেসব তো আমি ঠিক করে দিয়েছিলাম। রাত্রিবেলায় কাজ থেকে ফিরছিলাম, একদম আমার মুখোমুখি। আমি মোটেও ভয় পাইনি, আবার চোখে চোখ রেখে কথা বলেছি। আপনি তো করে উদ্ধার করুন না বিপদ থেকে, না হলে জীবনে কোনোদিন আর ও বাড়িতে প্রবেশ করতে পারবো না তো ভয়ে। দেখো বাবা, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি বৃদ্ধ হয়েছি, আমি আর জিন ভূতের সাথে লড়াই করতে পারবো না। আমি যাব, তোমার চিন্তার কিছু নেই, কিন্তু তুমি আমাকে শিখিয়ে দাও কি করতে হবে। আমি তোকে কয়েকটা গজাল দিচ্ছি, এই গজালগুলো তোদের বাড়ির চারপাশে আগে গেঁথে দিবি। তারপর আজকে রাতের মধ্যেই ওই তাল পুকুরের তাল গাছের নিচে বাকিগুলো গেঁথে দিবি। কিন্তু কালকে ওর যা রূপ দেখলাম, আমার তো মনে হয় না সহজে ও এ জিনিস আমাদেরকে করতে দেবে। চিন্তা করিস না, যদি কিছু করে তাহলে আমি আছি, আর তুই যদি কাজটা করতে পারিস ঠিক মতো, তাহলে আমার গুপ্ত বিদ্যা তোকে সব কিছু আমি দিয়ে দেব, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি আজকে রাতের মধ্যেই ব্যবস্থা করব। তোমরা দুজনে মিলে কি করছো বলো তো? আরে এত বেশি প্রশ্ন করো না, আমাদের এক্ষুনি বের হতে হবে কাজ শেষ করে। এখন আবার কোথায় বের হবে তোমরা? আমি আর নাসির দুজনে মিলে ওদের বাড়িতে যাব। আজকে রাতের মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে। আব্দুল চাচা এই গজালগুলো দিয়েছে, এগুলোকে তাল গাছের নিচে গেঁথে দিতে হবে। আমার খুব ভয় করছে, তোমরা চলে যাবে আর আমরা সারাটা রাত দুটো মেয়ে মানুষ একা থাকবো। তাতে আর কি করা যাবে, একটা রাত একটু সাহস করে থেকে যাও, না হলে ওই জিন প্রতি রাতে এসে জ্বালাতন করবে, বুঝলে? কিরে আব্দুল,
হঠাৎ করে আমাকে স্মরণ করছিস কেন? আমার কথা খুব মনে পড়ছে নাকি? আমি ঠিক ধরেছিলাম তুই সেই জিন যাকে আমি আজ থেকে 20 বছর আগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমাকে চিনতে পেরেছিস? তুই ওই সরল মানুষগুলোকে জ্বালাতন করছিস কেন? তোকে একবার এখান থেকে তাড়িয়েছিলাম, আবারও কি ওখান থেকে তাড়ানোর জন্য কি পেয়েছিস? আমাকে তাড়িয়ে আজ পর্যন্ত তুই কি পেয়েছিস? মানুষের কাছে লাঞ্ছনা, এক ঘরে হয়ে গেছিস। এখন তোর খবর নিতে কেউ আসে না। দুদিন বাদে মরে পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না। তুই কি বলতে চাইছিস? আমি কি ভুল কিছু বলেছি নাকি? একবার ভেবে দেখ, আর কদিনই বা বাঁচবি তুই? এখন তোর কি মনে হয় না গ্রামের যাদেরকে তুই বাঁচালি তাদেরকে এখন শেষ করে দিতে? না না, আমার মনে কোনো দিন এই চিন্তা আসেনি। আমি মানুষের ক্ষতি করতে পারবো না। তাহলে আমাকে কি জন্য ডেকেছিস? তুই ওই সরল মানুষগুলোর ক্ষতি করবি না, তোকে বারণ করে দিলাম। আমি তোর বারণ কেন শুনবো? তুই একবার এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলিস, সেই কষ্ট এখনো আমি চেপে রেখেছি। তোর গায়ে এমন ক্ষমতা এখন নেই যে আমার সঙ্গে লড়াই করতে পারবি। আমার মনে হলে আমি এক্ষুনি তোকে মেরে ফেলে এখান থেকে চলে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর চোখ খোলার চেষ্টা করছি। মানুষকে মারার আনন্দ যে কত সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এখনো ভেবে দেখ, যদি সম্মান চাস, মানুষের কাছে যদি ভয় দেখিয়ে মানুষকে নিজের পায়ের কাছে নিয়ে আসতে চাস, তাহলে বল। আব্দুলের মুখ দেখে মনে হলো জিনের কথা সাময়িকভাবে হলেও তাকে ভাবতে বাধ্য করছে। কাঁপা গলায় আব্দুল বলল, তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন এখানে আসবি না, চলে যা। আমি তো নিজে থেকে আসতে চাইনি এখানে, তুই তো আমাকে ডেকে এনেছিস। তাহলে কি তোকে এখানে খতম করে দিয়ে চলে যাব? না না, তুই আর কোনোদিন ওই তাল গাছ থেকে নামতে পারবি না। কেন? আমাকে বন্দি করতে পাঠিয়েছিস নাকি? কিন্তু আমি তো এই তাল গাছে আর আশ্রয় নেব না। দরকার হলে আমি তোর শরীরের মধ্যে থাকবো, তোদের বাগানের গাছে থাকবো। তোরা কিছুই করতে পারবি না। তাহলে তোর আর বেঁচে থেকে লাভ নেই, তোকে শেষ করে ফেলবো। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাকে ডাকবো না। তাহলে বল, যে দুজনকে পাঠিয়েছিস আমাকে বন্দি করতে, তাদের কি মেরে ফেলবো? তাদের কোনো ক্ষতি করবার আগে। এরপর সাথে সাথে জিন এগিয়ে গিয়ে আব্দুলের ঘাড় মটকে দিল। আব্দুল তৎক্ষণাৎ মারা গেল। দাদা, আর বেশি দেরি করা ঠিক হবে না। চলো আমরা তাড়াতাড়ি আমাদের কাজ সেরে ফেলি। নাসির, এসব কাজ এত সোজা নয়, আমাদের খুব সাবধানে পা ফেলে যেতে হবে। নিশ্চয়ই আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করবে। তারা দুজন পরামর্শ করে বের হতে যাবে এমন সময় একটা কালো বিড়াল কোত্থেকে এসে তাদের রাস্তা কেটে দিয়ে চলে গেল। এই যা, দেখলে কালো বিড়ালটা কোত্থেকে এসে রাস্তাটা কেটে দিল? অনেকক্ষণ থেকেই ব্যাটা কান্নাকাটি করছিল, আমার কানে অনেকক্ষণ এসেছে। শোনো, এরাও কিন্তু সংকেত দিতে চায় আমাদেরকে সাবধান হতে। আমরা যদি তাতেও সাবধান না হই তাহলে কিন্তু আমাদের বিপদ। কিন্তু দাদা, এখন কি করব? বেশি রাত করলে আবার অসুবিধে। এদিকে আবহাওয়াও ভালো নয়, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। তোরা কোথায় চললি আমাকে বন্দি করতে? সেই আশা তোরা ছেড়ে দে। আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো আন্দাজ নেই। পারবি না, পারবি না আমাকে বন্দি করে রাখতে। তুই আবার এখানে এসেছিস, কিন্তু তোকে আজকে বন্দি না করে আমরা এখান থেকে যাব না। কিন্তু ওর হাতে ওটা কি দাদা?
ই কি দাদা, এটা তো যে তোদেরকে আমাকে বন্দি করবার নিদান দিয়েছিল তার ঘরে ঢুকে তার মাথা কেটে নিয়ে চলে এসেছি। এরপর তোদের স্ত্রীদের পালা, তারা যে ঘরে একা আছে। না না, আপনি এমন কিছু করবেন না, দয়া করুন। আমরা আপনাকে বন্দি করব না, কথা দিচ্ছি। আমরা কোথাও যাব না। কালকে সকাল হলেই আমরা বাড়ি চলে যাব, কিন্তু ততক্ষণে আমাদের স্ত্রীদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আজকে রাতেই তোরা এখান থেকে চলে যা, আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করবি না, না হলে কিন্তু তোদের সর্বনাশ করতে আমি বেশিক্ষণ সময় নেব না। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি, এক্ষুনি যাচ্ছি আমরা। নাসির, আমাদের অনেক বিপদ। যে এসব জিন তাড়ানোর কাজ জানতো তাকে শেষ করে ফেলেছে। এখন আমাদের এর হাত থেকে বাঁচতে হবে, না হলে মহা বিপদ। চলো দাদা, আগে ওই গ্রামে চলো, তারপর অন্য ব্যবস্থা। কাটা মুন্ডু নিয়ে আমাদের সামনে ফেলেছিল, আমরা সেই দেখে ভয় পালিয়ে এসেছি। তোমাদের ক্ষতি করবে বলেছিল। তাহলে এবার উপায়? উপায় তো কিছু না কিছু একটা আছেই। আমি ওই জিনকে ছেড়ে কথা বলবো না, তবে আমার মন একটা কথা বলছে। কি কথা দাদা? তুই যা ভাবছিস সেটাই ঠিক আলামিন। আব্দুলকে এই অবস্থায় সেখানে দেখে সকলে চমকে উঠল। চাচা, ওই জিন নিশ্চয়ই তোমাকে আগে থেকে চিনতো, তাই না? এই জন্যই তোমার ক্ষতি করে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগে এই গ্রাম থেকে ওকে তাড়িয়েছিলাম। ও প্রথমে এসে আমার মাথা নষ্ট করবার চেষ্টা করেছিল। ওর কথায় যদি সম্মতি জানাতাম তাহলে আজকে তোরা হয়তো বেঁচে থাকতিস না। কিন্তু এখন আমরা কি করব? তুমি কিছু বলে দাও। আমি এতদিনে বুঝে গেছি তোর বুকে সাহস আছে। ওই জিনের মুখোমুখি হতে আরো শক্ত হতে হবে। তোরা ভালোই করেছিস ফিরে চলে এসেছিস, কারণ সে আবার এই গ্রামে ফিরে এসেছে। আমি এটাই আন্দাজ করেছিলাম। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আজকে রাতেই আমার ঘরে আগুন ধরিয়ে দে। আমার ঘরেই ওর বাসা, না হলে ওকে কোনো মতেই আটকাতে পারবি না। কিন্তু ও যদি আবার আক্রমণ করতে আসে আমাদেরকে, তখন কি হবে? তোদের কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছি তোদেরকে উদ্ধার করব বলে। আর দেরি করিস না, এক্ষুনি বেরিয়ে যা। শোনো শোনো, তোমরা শোনো, যতই কষ্ট হোক আজকের রাতটা তোমরা একাই থাকবে। আমরা বের হলাম, আজকে ওকে শেষ করতে হবে। নাসির, তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি ঘরে আগুন লাগিয়ে দিই। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোদেরকে ওখানে ছেড়ে দিলাম বলে তোরা এখন সুযোগ পেয়ে মাঝরাতে আবার সর্বনাশ করার চেষ্টা করছিস আমার। এখন তোদেরকে শেষ করতেই হবে দেখছি। আমি থাকতে ওদের সর্বনাশ করতে দেব না। তুই তুই কোথা থেকে এলি? তোকে তো আমি শেষ করে ফেলেছিলাম। তুই শেষ করিসনি রে, আমি সদিচ্ছায় মৃত্যুবরণ করেছিলাম তোকে আটকানোর জন্য। না হলে তো আমার কাছে কোনো ক্ষমতা ছিল না। না না, আমাকে ছেড়ে দে, আমার কোনো ক্ষতি করিস না। আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। তোকে আজকে খালি মরতে হবে। আলামিন, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আগুন লাগা। আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে। আমি চলে যাব এখান থেকে। তোকে সুযোগ দিলে তুই আবার মানুষের ক্ষতি করবি। তোকে আর সুযোগ দেওয়া যায় না। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। তোরাও সাবধানে বাড়ি চলে যা। আর আলামিন, যদি তোর কিছু শেখবার ইচ্ছে হয় মাঝে মাঝে আমাকে স্মরণ করবি। আমি তোর স্বপ্নে এসে তোকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাব।
অবশেষে জিনের হাত থেকে সকলে মুক্ত। নাসির, তুমি এখানে এসেছো যখন, তোমরা 1 সপ্তাহ না কাটিয়ে এখান থেকে যাবে না। সত্যি বলতে দাদা, ও ঘরে ঢুকতে এখন ভয় করছে। বেশ তো, যখন ভয় করছে তখন 1 সপ্তাহ পর আমরা না হয় গিয়ে তোমাদের বাড়িতে 1 সপ্তাহ থাকবো। তাহলে তো খুবই ভালো হয়। জীবনে যে কোনোদিন এসব দৃশ্য দেখবো একসাথে, এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। চলো চলো, ভোর হতে চললো। এবার সবাই মিলে একটু করে ঘুম দি। বাপরে বাপ, সারা দিনের ক্লান্তি, সারা রাতের ধকল, চিন্তা ভাবনা সমস্ত কিছু মাথায় একেবারে জর্জরিত করে রেখেছে গো। চলো চলো চলো।